হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। লাইফ পার্টনার গল্পের তৃতীয়তম অংশ। সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। আজকে অ্যালার্মের ঝামেলাও নেই, আম্মুর চেঁচামেচিও নেই, শান্তিতে লম্বা ঘুম দিলাম। কলেজ প্রায় এক সপ্তাহের মতো বন্ধ, তাই এই কয়দিন আরামেই কাটানো যাবে। তার মধ্যে আজকে আবার শুক্রবার, অনিকও বাসায়। শুক্রবার দিন আম্মুর বিকেলে ডিউটি থাকে, তাই দিনটা অসম্ভব ভালো কাটে। ঘুম থেকে উঠে ফোনের দিকে তাকালাম, 10টা 2 বাজে। ফোনের দিকে তাকাতেই কালকে আয়ানের গানের ভিডিওটার কথা মনে পড়লো। আর যাই হোক, একটা ধন্যবাদ দেওয়াটা দরকার ছিল ছেলেটাকে, কিন্তু ওই সময় কেন যে মুখে তালা দিয়ে দাঁড়িয়েছিলাম বুঝতে পারছি না। লজ্জা তো মোটেও পাচ্ছিলাম না, ভয় তো আরো দূরের কথা, কিন্তু কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। আজব ধরনের মুহূর্ত ছিল। যাই হোক, বিলাইকে উপেক্ষা করা আর আমাকে ফলো করার জন্য যে রাগটা ভেতরে ছিল, কালকে ওনার ব্যবহার আর গান শুনে সেই রাগটা গায়েব হয়ে গেছে। আর যাই হোক, দেখে তো অতটা অভদ্র মনে হয় না, ভদ্র ফ্যামিলির ছেলেই মনে হয়। ধুর ছাই, আমি ম্যাডাম সকাল সকাল পরের ছেলের চিন্তা কেন করছেন? ওরি ম্যাডাম সকাল সকাল পরের ছেলের চিন্তা কেন করছেন? বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নিলাম। একটা প্লাজো আর টি-শার্ট পরেই শুয়েছিলাম। এখন মোটেও আমার চেঞ্জ করতে মন চাইছে না। খিদের চোটে পেটে ব্যাঙ লাফালাফি করছে। জানি আম্মু এগুলো পরা দেখলেই বকাবকি করবে, তাও ফোনটা চার্জে লাগিয়ে ওইভাবেই ড্রয়িং রুমে গেলাম। ড্রয়িং রুমের সোফায় বসে অনিক সালাদ খাচ্ছে, দিদা টিভি দেখছে আর চা খাচ্ছে। আমি গিয়ে অনিকের মাথায় একটা টোকা দিয়ে ওর পাশে বসলাম। অনিক, আহ আপু, লাগলো কিন্তু আমার। আমি, কেন ভাই, আপনি কি মোমের পুতুল নাকি? অযথা খালি ঢং করস। অনিক, জি না, আমি অনেক স্ট্রং, আমি অনেক হেলথ কনসাস। আমি, চুপ থাক, ঘোড়ার আন্ডার স্ট্রং তুই। কি ব্যাপার বুড়ি, বয়স তোমার 80 আর তুমি শিলা কি জাওয়ানি গান দেখো? দিদা, তোর থেকে আমাকে ইয়াং দেখা যায় রে বদমাস। বুড়ি হবে তোর মা, আমি এখনো মাত্র 16+। আমি, হা হা। ও আম্মু দেখো, দিদা তোমাকে বুড়ি বলে। কতক্ষণ আমি আর অনিক এইসব নিয়ে হাসাহাসি করলাম। অনিক, আপু ফ্রুটস খাবা? আমি, বলছি না তোকে যে আমারে এসব ঘাস পাতা অফার করবি না? ওই আম্মু, কই তুমি আমার পরোটা আর চা দাও না কেন? তুমি আম্মাজান, তুমি মা হয়ে আমাকে অবহেলা করো রে আম্মুনি। তুমি আমারে স্পেশাল থেকে তুমি আমাকে স্টেশন থেকে কুড়াইয়া আনছিলা মে বুঝগায়া, এই বাড়িতে হাম নেহি রাহেগা। আম্মু, তোর মাথায় এগুলা আজাইরা কথা কোথা থেকে আসে রে? বেশি টিভি দেখে এগুলা শিখছিস? এই নে তোর পরোটা আর চা, প্রতিদিন তোর জন্য আলাদা করে এইসব বানানো লাগে। আমি, যেদিন আমি শ্বশুরবাড়ি চলে যাব সেদিন তোমরা মা ছেলে পরোটা আর চা দেখে আমার কথা মনে করবা। দেখো অরিন, অনেক, দেখো আপু, তোমার জামাই একদম অস্বাস্থ্যকর খাবার খাওয়া পছন্দ করবে না। আমি, জি না, আমার জামাই তো নিজ হাতে আমাকে পরোটা বানিয়ে খাওয়াবে। সবাই মিলে কতক্ষণ হাসাহাসি করে আড্ডা দিয়ে নাস্তা করলাম। নাস্তা সারার পর আমি আর অনেক বসে টিভিতে অগি দেখছিলাম আর হেসে গড়াগড়ি খাচ্ছিলাম। একটু পর আম্মুর ফোন এনে আমাকে দিয়ে বলল যে পিয়াস আমার সাথে কথা বলতে চাইছে। আমি ফোন নিয়ে কথা বলতে লাগলাম। হ্যালো ভাইজান, কি খবর? পিয়াস, কি ব্যাপার অরিপু, তোমার ফোনে কল দিচ্ছি রিসিভ করছো না যে? ওহ সরি রে ভাই, ফোন চার্জে লাগিয়ে এসে টিভি দেখছি তো তাই খেয়াল করিনি। আচ্ছা বল, কি হয়েছে? কি হয়েছে মানে, কালকে প্রীতি আর পিয়ার জন্মদিন, তো বাসায় পার্টি হবে, আর তুমি আশেপাশে না থাকলে তো আসরেই জমে না। তোমাকে সব কাজে ব্যস্ত
তোমাকে সব কাজে থাকতেই হবে। আম্মুও অর্ডার দিয়ে দিয়েছে। আম্মু ব্যস্ত, তাই আমি কল করলাম। বিকালে চলে আসবা, কিন্তু অনেক কিছুর আয়োজন করতে হবে। আর তোমার এইসব বিষয়ে নলেজও ভালো। তুমি আর অনেক চলে আসো বিকেলে। আর মামির সাথে আম্মু পরে কথা বলে নিবে। একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল রে। যাই হোক, আমি আর অনেক চলে আসবো। আচ্ছা তাহলে রাখি। আর কিছু বলবি? না আপু, চলে এসো কিন্তু রাখি। পিয়াস ফোন রাখতে আম্মুর কাছে দৌড়ে গেলাম। আম্মুনি, ম্যাঁ করিস না তো, কি বলবি তাড়াতাড়ি বল। আরে আম্মু শোনোই না, কালকে আমার দিলবার 2টার জন্মদিন তো, ফুপা বাসায় পার্টি রেখেছে। হুম, আপনি তো পেয়ে গেলেন নাচানাচি করার আরেকটা সুযোগ। উহ উফ, শোনো তো, আমি সবার জন্য কালকের পার্টিতে পরার ড্রেস কিনবো। নীলিকে সাথে নিব শপিং এ, আর অনেককেও নিয়ে যাব। আমি না করলেই তো তুই আর শুনবি না, তাই যা, কিন্তু দয়া করে জাতের ড্রেস কিনিস। আর শোন, পিচি 2টার জন্য 2 জোড়া কানের দুল বানাতে দিয়েছিলাম, রশিদ নিয়ে যা, আসার সময় তুলে নিয়ে আসিস। আর এমনিও এই কিছু গিফটস কিনে আনিস। আমি আম্মুকে জোরে জড়িয়ে ধরে দৌড়ে অনিকের কাছে গেলাম। এই ছেলে, যা তাড়াতাড়ি রেডি হ, আমি আর মিলি শপিং এ যাচ্ছি, তুইও যাবি। ওরে বাবারে, তোমাদের 2 মেয়ে মানুষের সাথে আমি শপিং এ যাব না? একটা ক্লিপ কিনতেও তোমরা 10টা দোকান ঘোরাঘুরি করো। আমি অনিককে পিটিয়ে হাত পা ধরে টেনে জামা কাপড় দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে আসলাম। ও রেডি হয়ে আসার পর আম্মুর কাছ থেকে রসিদ আর টাকা নিয়ে বের হলাম। রাস্তায় নীলিকে পিক আপ করে মার্কেটে গেলাম। তারপর কিছুক্ষণ ঘুরে আম্মু আর দিদার জন্য শাড়ি কিনলাম 2টা। অনিকের জন্য প্যান্ট শার্ট কিনলাম। প্রীতি আর প্রিয়ার জন্য 2টা ড্রেস আর কিছু খেলনা নিলাম। আমার ড্রেস কিনতে অনেকগুলো দোকান ঘুরলাম। অবশেষে আমার জন্য একটা হালকা নেভি ব্লু রঙের লং গাউন কিনলাম, সিলভার স্টোনের কাজ করা। তারপর জুয়েলার্স থেকে কানের দুল নিয়ে মার্কেটের বাইরে বের হতে দেখি চটপটির গাড়ি। আমি আর নীলি দুজন দুজনার দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। অনেক আমাদের ভাবসাব বুঝতে পেরে পিছ থেকেই পালাচ্ছিল। আমরা দুজন অনিককে ধরে আমাদের মাঝখানে বসিয়ে 3 প্লেট চটপটি অর্ডার দিলাম। অনিক তো খাবেই না, আমি আর নীলি জোর করে অনিককে খাইয়ে দিলাম। বাসায় পৌঁছে আমি আর অনেক লাঞ্চ করে ফুপির বাসায় গেলাম। গিয়ে দেখি ডেকোরেশন অর্ধেকটা হয়ে গেছে। 2 পিচ্চি মাথায় মুকুট পরে গোল গোল ঘুরে বেড়াচ্ছে। আপনি দেখো, আব্বু আমাদের মুকুটও কিনে দিয়েছে। দিলবার আমার একটা মুকুট না বেবি? দিলবার আমার এইটা মুটকু না বেবি, এইটা তো মুকুট। আর এইটা তো কালকের জন্য বেবি, এখন পরলে তো পুরানো হয়ে যাবে। অরিপুকে দিয়ে দাও, অরিপু সুন্দর করে রেখে দিবে। লক্ষ্মী বাচ্চার মতো দুজন মুকুট 2টা আমার হাতে দিয়ে খেলতে চলে গেল। আমি ফুপির কিছু কাজে হেল্প করলাম। অনেক ফুপা আর পিয়াসের সাথে অন্য কাজ করলো। মোটামুটি সব এখন রেডি। সন্ধ্যাবেলা আমরা সবাই ডাইনিং রুমের ফ্লোরে বসে কফি খাচ্ছিলাম আর বেলুন ফোলাচ্ছিলাম। রাত 9টার দিকে আম্মু দিদাকে সাথে করে সব দরকারি জিনিসপত্র নিয়ে ফুপির বাসায় আসলো। আজ ওর রাতে এখানেই থাকবো সবাই, কাল ফাংশন শেষ হলে যাব। সবাই কাজ শেষ করে ডিনার টেবিলে বসলাম। আম্মু, আনিস ভাই অনুষ্ঠানের আয়োজন খুব বড় করেই করেছেন। কত মানুষ দাওয়াত করেছেন? ফুপা, জি ভাবি, প্রায় 500 মানুষের মতো দাওয়াত করেছি। কিছু গুরুত্বপূর্ণ মানুষও আসছেন। আমার এক নতুন ক্লায়েন্টকেও পরিবারসহ দাওয়াত করেছি, সম্পর্ক বজায় রাখার জন্য। আপনার ননদেরও ইচ্ছা ছিল, তাই এবার আয়োজনটা করেই ফেললাম। ভালোই করেছেন। কালকের দিনটা ভালোই যাবে ইনশাল্লাহ ফুপা, ইনশাল্লাহ।
রাত 1টা পর্যন্ত সব কাজ কমপ্লিট করে আমরা ঘুমোতে গেলাম। অনেক ঘুমোলো পিয়াসের রুমে। আমি প্রীতি আর প্রিয়ার সাথে এক রুমে আর আম্মু আর দিদা এক রুমে। অনেকক্ষণ কাজ করায় সবাই বেশ ক্লান্ত। শুতেই ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল সবার হইচই এর কারণে ঘুম ভেঙে গেল, কিন্তু তারপরেও বিছানা ছেড়ে উঠলাম না। ফুপি এসে টেনে তুললো। ফ্রেশ হয়ে সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। অনুষ্ঠানের অনুষ্ঠান বিকালে 4টার দিকে মেহমান আসা শুরু হয়ে যাবে। ফুপি চেয়েছিল প্রীতি আর প্রিয়ার জন্মদিন একবার বড় করে সেলিব্রেট করবে। গত বছর ফুপা বিজনেসের কাজে শহরের বাইরে ছিল, তাই করতে পারেনি। এইবার আয়োজনটা করেই ফেললেন। ফুপা এক মুহূর্তও বসে নেই। 2টা বাজতেই সবাই রেডি হওয়া শুরু করে দিল। অবিবাহিতারা ইয়াং মেয়ে বলতে আমি একাই বাসায়। আর ফ্রেন্ডসদেরও ফুপি ইনভাইট করতে বলেছিল, কিন্তু কলেজ ছুটি পেয়ে সবাই আলাদা আলাদা প্ল্যান বানিয়ে ফেলেছে, তাই আসতে পারছে না। আম্মু, ফুপি, দিদা এরা যখন রেডি হওয়া শুরু করে তখন আমাকে পাগল করে ছাড়ে। সবাইকে যথাক্রমে শাড়ির কুচি ঠিক করে দেই, মেকআপ করে দেই, চুল বেঁধে দেই। সবার হেল্প করার পর আমি রেডি হই। আজকেও তার ব্যতিক্রম হলো না। সবাইকে রেডি করে দেওয়ার পর অনিক আর পিয়াসকে ওদের জামাকাপড় দিয়ে এলাম। ফুপি প্রীতি আর প্রিয়াকে আমার রুমে দিয়ে গেল রেডি করানোর জন্য। পিচ্চি দুইটার জন্য পিঙ্ক পার্টি ফ্রক কেনা হয়েছে। দুই পিচ্চি বুড়ি যা সাজতে পছন্দ করে। এমনিও সারাদিন ফুপির সব মেকআপের জিনিসপত্র নিয়ে দুই বোন ভূত সাজে। আমি ওদের রেডি করিয়ে দিয়ে দুই জনার মাথায় মুকুট পরিয়ে দিলাম। একদম পরীর মতো দেখাচ্ছে। তারপর কয়েকটা ছবিও তুললাম। ওদের দুজনকে দিদার কাছে বসিয়ে দিয়ে এসে আমি রেডি হওয়া শুরু করলাম। প্রথমে চুল স্ট্রেইনার দিয়ে স্ট্রেইট করে নিলাম। গাউন পরে নিলাম। গাউনটা ফুল হাতের ছিল। এটা সিলভার কালারের একটা সিলভার কালারের ব্রেসলেট, লং ইয়াররিং আর লকেট পরলাম। একদম হালকা মেকআপ, ঠোঁটেও হালকা লিপস্টিক আর চোখে আইলাইনার লাগালাম। এতক্ষণে মেকআপ সম্পূর্ণ হলো। এতক্ষণে মেহমান আসা শুরু হয়ে গেল। আম্মু প্রীতি ও প্রিয়ার সাথে বসে আছে। ফুপি আর ফুপা সকল গেস্টদের রিসিভ করছে। মোটামুটি সব মেহমান চলে এসেছে, তবুও ফুপা গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি ফুপার কাছে গেলাম। কি হলো? সবাই তো মনে হয় এসেই গেছে, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? আরো কেউ বাকি আছে আসার? রে ওরি, আমার নিউ বিজনেস ক্লায়েন্টকে ফ্যামিলি সহ ইনভাইট করেছি, ওনাদের জন্যই অপেক্ষা করছি। তুই যা ভেতরে গিয়ে একটু খেয়াল রাখ। আচ্ছা ঠিক আছে। সব গেস্টদের সফট ড্রিঙ্কস সার্ভ করতে বললাম। মিউজিক বাজছে। প্রীতি আর প্রিয়া ওদের ফ্রেন্ডসদের সাথে ড্যান্স করছিল। আমরা সবাই ওদের ড্যান্স দেখছি আর হাততালি দিচ্ছি। অনিক আর পিয়াস ছবি তুলতে আর ভিডিও করতে ব্যস্ত। কিছুক্ষণ পর গেটের দিকে তাকিয়ে দেখলাম যে একজন ভদ্রলোক আর একজন মহিলা ভেতরে আসছেন। মহিলার বয়স হয়তো 27 থেকে 28 এর কাছাকাছি হবে। লোকটি এসে ফুপার সাথে হাত মেলালো। বুঝতে পারলাম যে ইনি হয়তো ফুপার ক্লায়েন্ট। আম্মু আর ফুপিও ওনাদের দিকে এগিয়ে যাচ্ছিল। ফুপি যাওয়ার সময় আমাকে বলে গেল আমি যেন মাত্র আসা গেস্টদের জন্য ওয়েটারদের ড্রিঙ্কস সার্ভ করতে বলি। তাই আমি আর না তাকিয়েই চলে গেলাম ওয়েটারদের বলতে। ওয়েটারদের সাথে হেঁটে আম্মুর পাশে যাচ্ছিলাম। হঠাৎ থেমে গেলাম। একটা ছেলে এসে ওই ভদ্রলোকের পাশে দাঁড়ালো। ছেলেটা তো আয়ান। এই ছেলে কি আমাকে অবাক করার চাকরি নিয়ে রেখেছে নাকি? এই ছেলে এখানে কি করে? আমি 1 পা 2 পা এগিয়ে আম্মুর পাশে গিয়ে দাঁড়ালাম। হাঁ করে তাকিয়ে আছি। আম্মুর পাশে গিয়ে দাঁড়াতেই আয়ান আমার দিকে অবাক হয়ে তাকালো। এর আগে যে 2 বার আয়ানের সাথে দেখা হয়েছে তখন ওনাকে নরমালি দেখেছি, কিন্তু আজকে অবাক হয়ে আমায় দেখছে। হয়তো এখানে আমাকে একদমই আশা করেনি। আমিও তো ওনাকে একদমই এক্সপেক্ট করিনি। ভদ্রলোক আমাদের হেসে হেসে বললেন, এই হলো আমার ছেলে আয়ান।
তুমি তো সেদিন কলেজ ফাংশনে গান গেয়েছিলে তাই না? আম্মু বলল। ফুপি, হ্যাঁ হ্যাঁ, তুমিই তো। ভদ্রলোক, আপনারা আয়ানকে চিনেন? ফুপা, আতিক সাহেব, আপনার ছেলেকে আমরা কলেজ ফাংশনে গান গাইতে দেখেছি। বাবা, তুমি দারুণ গান করো। ধন্যবাদ আঙ্কেল। আম্মু, হ্যাঁ, আমার মেয়েও ওই কলেজে পড়ে, তাই আমরা কলেজ ফাংশনে গিয়েছিলাম। ওই তো আমার মেয়ে ওরিয়ানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, ভারী সুন্দর নাম। জি, আয়ানও ওই কলেজ থেকেই ইন্টারমিডিয়েট পাশ করেছে। খুব ভালো কলেজ। আর গানটা আসলেই আমার ছেলে ভালোই গায়, হা হা হা। তারপর ওনারা ড্রিঙ্কস হাতে নিয়ে অন্যান্য কথা বলা শুরু করে দিল। আমি আর আয়ান দুজন দুজনের দিকে একটু একটু তাকাচ্ছিলাম আর নজর সরিয়ে নিচ্ছিলাম। পুপি আমাকে বলল প্রীতি আর প্রিয়াকে নিয়ে আসতে। ওদের দুজনকে নিয়ে আসার পরই প্রীতি আয়ানকে দেখতে পেয়ে হাত উঁচু করে হাই দিল। আয়ানও একটা হাসি দিল। মনে মনে ভাবছি, এখন যদি প্রীতি সবার সামনে কালকের আয়ানের বেলুন কিনে দেওয়ার কথাটা বলে তাহলে ফেঁসে যাব। কারণ গতকাল তো সবাইকে বলেছিলাম যে আমাদের ক্লাসের একটা ছেলে কিনে দিয়েছে, কিন্তু ভাগ্য ভালো প্রীতি তেমন কিছু বলল না। আয়ানের বাবা পিচ্চি দুইটার মাথায় ধরে আদর করে দুজনকে দুইটা গিফটের প্যাকেট দিলেন। এক ব্যাচ খাওয়ার জন্য বসে পড়েছে। আম্মু আর ফুপি বাকি গেস্টদের খেয়াল রাখছে আর ফুপা আয়ানদের সাথে বসে কথা বলছে। আমি দাঁড়িয়ে প্রীতি আর প্রিয়ার ফ্রেন্ডসদের চকলেট দিচ্ছিলাম। ফুপার দিকে তাকাতেই দেখলাম ফুপা আমাকে হাত তুলে ডাকছে। আমি এগিয়ে ফুপার কাছে গেলাম। আয়ান বসে ওনাদের সাথে আসা মহিলার সাথে কথা বলছিলেন। আমি সামনে গিয়ে দাঁড়াতেই আয়ান মুখ তুলে আমার মুখের দিকে একটু তাকালেন। আমি ফুপাকে জিজ্ঞেস করলাম, কিছু বলছো ফুপা? হ্যাঁ রে, ওরই একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল সবচেয়ে জরুরি কথাটা। কেকটা কালেক্ট করতে ভুলে গেছি একদম। তুই এক কাজ কর, পিয়াস বা অনিক যে কোনো একজনকে সাথে করে নিয়ে যা। কোথায় ওরা দুজন? ওদের তো খাওয়া দাওয়ার ওইদিকে পাঠিয়েছি। ওরাও অনেক ব্যস্ত। ওরই এই দিকে আয় তো। ফুপি ডাকলো। ফুপা, এই যে পিয়াসের মা, পিয়াসকে ডেকে দাও তো, ওরির সাথে যাবে কেক কালেক্ট করতে। সন্ধ্যা হয়ে গেছে, তাছাড়া ওরি একাই যেতে পারতো। ফুপি, ইস, আরেকটু আগে বলতে পারতে। প্রীতির এক ফ্রেন্ডের বাবা মা ব্যস্ত থাকায় আমি তো পিয়াসকে পাঠালাম ওকে আনতে। মেয়েটার খুব ইচ্ছা ছিল আসার, তাই পিয়াসকে পাঠালাম। পিয়াস তো বেকারির একদম বিপরীত রাস্তায় গেছে। রশিদ ও তো ওর কাছে ব্যস্ত। ওখান থেকে আবার বেকারিতে গিয়ে কেক আনতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। বেকারির রাস্তাটাও তো দূরে। রশিদ ছাড়া তো এত বড় অর্ডার কালেক্ট করতে পারবে না। এইদিকে অনিকও খুব ব্যস্ত, ওখান থেকে এক পাও নড়তে পারবে না। আমি আর ভাবিও তো এখন বাসা থেকে বের হতে পারবো না। আমি, ফুপি তুমি টেনশন নিও না, আমি একাই পারবো। ফুপা, না না, তোকে আমি এই সময় একা ছাড়বো না, আমি যাই। ফুপা এত ইম্পর্টেন্ট গেস্ট গে ফুপা এত ইম্পর্টেন্ট গেস্টদের রেখে তুমি এখন কিভাবে যাবে? আমি যাচ্ছি তো। আমি কি কিছু বলবো? আয়ানের বাবা বলল। ফুপা, আরে আতিক সাহেব, অনুমতি চাচ্ছেন কেন? অবশ্যই বলুন। আয়ানের বাবা, আপনারা কিছু মনে না করলে আয়ান ওরিয়ানার সাথে যেতে পারে। আমরা গাড়ি নিয়েই এসেছি। আয়ান সাথে গেলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর কোনো সমস্যাও হবে না। অবশ্যই যদি আপনাদের কোনো সমস্যা না থাকে তবেই। ওনার কথা শুনে তো আমার চোখ কপালে উঠে গেল। চিনি না জানি না, কখনো কথাও বলিনি এই ছেলের সাথে কিভাবে যাব। প্লিজ ফুপা, তুমি মানা করে দাও। ফুপা, তাহলে তো আর চিন্তাই নেই। আপনার ছেলে যেহেতু, তাই কোনো সমস্যা নেই। যা, ওরই আয়ানের সাথে যা। উফ, এই ফুপাটা একটুও বোঝে না কিছু, হুট করে রাজি হয়ে গেল। আমি এখন সবার সামনে কিছু বলতেও তো পারবো না। আয়ানের মা,
ওরিয়ানা, তুমি নিশ্চিন্তে আয়ানের সাথে যেতে পারো। আয়ান, তুমি সাবধানে ওকে নিয়ে যাবে আর কাজ শেষ হতেই চলে আসবে। যাও। আয়ান, জি আব্বু। আয়ান বসা থেকে উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকালো। ফুপি পার্স আর রসিদটা আমায় দিয়ে দিল। আয়ান হাঁটতে শুরু করলো আর আমি ওনার পেছনে পেছনে হাঁটছি। আয়ান সাদা শার্ট, কালো কোট প্যান্ট পরে এসেছেন, টাই আর শুও ব্ল্যাক। গাউনটা খুব লং হওয়ায় আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছি। আয়ান আমার কিছুটা আগে নামতে নামতে থেমে আমার দিকে ফিরে তাকালো। আয়ান, ডু ইউ নিউ ডু ইউ নিড এনি হেল্প? আপনার কোনো হেল্প লাগবে? আমি ওনার দিকে তাকিয়ে না ইশারা করলাম মাথা নাড়িয়ে। আয়ান আর আমি নিচে নামার পর উনি গাড়ির দরজা খুলে দিলেন। আমি বসার পর আমার ড্রেসের কিছুটা অংশ বাইরে ঝুলেছিল। আমি খেয়াল না করায় আয়ান একটু নিচে হেলে কাপড়টা উঠিয়ে গাড়ির ভেতরে তুলে দিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। আমি বোকার মতো নিজেকেই গালমন্দ করছি, ড্রেসটাও সামলাতে পারছি না। উনি পাশে এসে গাড়ি স্টার্ট দিলেন। আমার দিকে তাকিয়ে খুব নম্রভাবে জিজ্ঞেস করলেন, কোন বেকারিতে যেতে হবে? আমিও হচ্ছি একটা আস্ত বলদি। মেম সাহেবের মতো গাড়িতে উঠে বসে আছি, কিন্তু কোথায় যেতে হবে তাই বলিনি। বাহ, বললেন না যে কোথায় যেতে হবে, তাছাড়া তো যেতে পারবো না, তাই না? সুগন্ধা বেকারি, ধন্যবাদ। ওয়াও, ছেলেটা সামান্য কথায় থ্যাঙ্কস বলে ফেললে আর আমি আমায় এতটা সাহায্য ওয়াও, ছেলেটা সামান্য কথায় থ্যাঙ্কস বলে ফেললো আর উনি আমায় এতটা সাহায্য করলেন, এমনকি এখনো করছেন, তাও আমার মুখ দিয়ে থ্যাঙ্কস কথাটা বের হয় না। না, এটা ঠিক না। আমার একটা থ্যাঙ্কস তো বলা উচিত। মনে মনে প্র্যাকটিস করছি কিভাবে বলা যায়। দু একবার ওনার দিকে তাকালাম। উনি সামনে তাকিয়ে চুপচাপ গাড়ি চালাচ্ছেন। আমি একটু নড়েচড়ে বসলাম। এনিওয়ে, জি কিছু বলবেন? আসলে থ্যাংক ইউ। আয়ান, কেন? সেদিন আপনি আমাকে এতটা সাহায্য করলেন, আজ এখনো করছেন। আয়ান আমার দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকিয়ে একটু হাসলেন, কিন্তু কিছুই বললেন না। ওনার দিকে তাকাচ্ছিলাম যখন তখন দেখছিলাম ওনার কান অনেক লাল। ফর্সা মানুষের অনেক সময় শরীর এমন লাল লাল হয়। ওনাকে দেখে তো নিজেকে ওনার সামনে কাইল্লা মনে হচ্ছে। যখন হাসলো তখন খেয়াল করলাম যে হাসলে ওনার মুখটা হালকা বাঁকা হয়ে যায়। একটা অন্যরকম চমৎকার হাসি দেখে কিছুক্ষণ তাকিয়েছিলাম। আমি বাকি রাস্তা জানালার বাইরে দাঁড়িয়ে তাকিয়ে ছিলাম আর আয়ান সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছিলেন। বেকারিতে পৌঁছানোর পর আমি গাড়ি থেকে নামলাম। আয়ানও গাড়ি থেকে নেমে আমার পাশে এসে দাঁড়ালেন। আপনি অপেক্ষা করুন, আমি কেকটা কালেক্ট করে আসছি। আয়ান, চলুন আমিও সাথে যাই যদি কোনো দরকার পড়ে। আমি, না সমস্যা নেই, আপনাকে কষ্ট করে আসতে হবে না, আমি পারবো। আমি আপনি এখানে অপেক্ষা করুন। আয়ান, জি আচ্ছা, কোনো প্রয়োজন হলে ডেকে নিবেন। আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে ভেতরে গেলাম, কিন্তু কেকটা না নিয়েই আবার ফিরে এলাম। আয়ান গাড়ির পাশেই দাঁড়িয়েছিলেন। আমাকে দেখেই বললেন, কি ব্যাপার, কেক না নিয়েই চলে এলেন যে? কোনো সমস্যা? আসলে পার্সটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার ফিরে আসলাম। আয়ান আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলেন, তারপর গাড়ি থেকে পার্সটা বের করে আমাকে দিলেন। ওনার হাসি দেখে লজ্জা লাগছিল। একের পর এক বোকামি করে যাচ্ছি তো উনি তো হাসবেনই। প্রথমে কোথায় যেতে হবে তা না বলেই গাড়িতে বসেছিলাম, এখন আবার পার্স না নিয়েই চলে গেলাম। ধুর, পার্স নিয়ে ভেতরে গিয়ে কেক কালেক্ট করলাম। আমি আসলেই বোকা। এত মানুষের জন্য কেক অর্ডার হয়েছে 2টা, আমি একাই 2টা কেক কিভাবে নিয়ে আসি? আয়ান তো বলেছিলেনই যে উনি সাথে আসবেন। আমি ভাব দেখিয়ে মানা করে দিলাম। 2টা কেক একসাথে ধরে হাঁটছিলাম। ড্রেসটাও তো লং
হোঁচট খেয়ে যদি পড়ে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি কেক দুটো নিয়ে কোনো মতে বেকারির সিঁড়ি পর্যন্ত এলাম। দূরে তাকিয়ে দেখি আয়ান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। উনি আমাকে দেখতে পেয়ে জোরে জোরে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠে আমার পাশে এসে দাঁড়ালেন। আমাকে দিন, আমি ধরছি বলে আয়ান কেক দুটো আমার হাত থেকে নিয়ে নিল। আমিও বাঁচলাম। মনে হচ্ছিল আরেকটু হলেই পড়ে যেতাম। আমি 2 হাত দিয়ে তুলে ভালো মতো দাঁড়াতে পারছিলাম না। আর এই মশাই কত সুন্দর এক হাতে 2 প্যাকেট ধরে আমার দিকে তাকিয়ে আছে। আপনি একা নামতে পারবেন তো সিঁড়ি দিয়ে? ডু ইউ নিড এনি হেল্প? জি পারবো। আচ্ছা, ড্রেসটা সামলিয়ে আস্তে আস্তে নামুন। আয়ান আমার এক সিঁড়ি আগে নামছিলেন আর একটু পরপর পেছনে ঘুরে দেখছিলেন যে আমি নামতে পারছি কিনা। সিঁড়ি থেকে নামার পর মাটিতে একটা ইট পড়েছিল। আয়ান পা দিয়ে ইটটা সরিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আসুন। আমি গিয়ে গাড়িতে বসে পড়লাম। আয়ান কেকগুলো গাড়িতে রেখে এসে গাড়ি চালানো স্টার্ট করলো। আমি ফোন নিয়ে নাড়াচাড়া করছিলাম। একটু পর ফুপার ফোন এলো। আমি বলে দিলাম যে কেক কালেক্ট করে ফেলেছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। ফোন রাখার পর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকার পর হঠাৎ আয়ান বললেন, তো আনিস আঙ্কেল আপনার ফুপা হয়? জি, আমার একমাত্র ফুপা। আপনার ফুফাতো বোন দুইটা অনেক কিউট। আমি, অনেক কিউট। আচ্ছা, আপনাদের সাথে একজন ভদ্রমহিলা এসেছেন। উনি কে? আয়ান, উনি আমার বড় বোন মিথিলা আপু। আমি, ও আচ্ছা, আপনার মা আসেননি? আয়ান আমার দিকে একবার তাকিয়ে আবার সামনের দিকে তাকিয়ে বললেন, জি, আমার মা বেঁচে নেই। আমি, আই এম সো সরি। আসলে আমি জানতাম না তো, তাই জিজ্ঞেস করলাম। আপনাকে এভাবে হার্ট করার ইন্টেনশন ছিল না, সরি। আয়ান, না না, ব্যাপার না। আপনি কেন সরি বলছেন? আপনি তো একটি স্বাভাবিক প্রশ্নই করেছেন। আয়ান কিছুটা চুপ হয়ে গেলেন। আমি টপিক চেঞ্জ করার জন্য কথা ঘুরালাম। আপনি এখন কিসে পড়ালেখা করছেন? আয়ান, এই তো সবে অনার্স শেষ করলাম। বাবার সাথেই বিজনেস দেখাশোনা করছি, সামনে মাস্টার্সে ভর্তি হব। আমি, ও আচ্ছা, ভালো। একটা কথা জিজ্ঞেস করি? আয়ান, জি করুন। আপনি আমাদের ডান্স ক্লাসের বাহিরে কি করছিলেন আবার? সেদিন আমাদের বাড়ির পাশের মাঠেও কি করছিলেন? হঠাৎ গাড়ি থামিয়ে উনি আমার দিকে তাকালেন। ব্রেক করার জন্য সামনে কিছুটা হেলে পড়লাম। আমি, বললেন না যে? আর গাড়ি থামালেন কেন? আয়ান, কারণ আমরা পৌঁছে গেছি। আমি তাকিয়ে দেখলাম আমরা বাসার নিচে। আয়ান গাড়ি থেকে নামলেন। আমিও নেমে দাঁড়ালাম। পিয়ার্স আমাদের উপর থেকে দেখতে পেয়ে নিচে এসে কেকটা নিয়ে আমাদের উপরে যেতে বলল। আমি হাঁটা ধরলাম উপরে যাওয়ার জন্য। পেছন থেকে আয়ান আমাকে ডাকলেন, শুনুন। আমি পেছনে তাকিয়ে দেখি আয়ান হাতের উপর হাত দিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। আমি ওনার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। আয়ান হেঁটে আমার সামনে এসে দাঁড়িয়ে আমার দিকে হাতটা বাড়িয়ে দিলেন। আপনার ইয়াররিংটা কেক আনতে যাওয়ার সময় মাটিতে পড়ে গিয়েছিল, এই নিন। ওনার হাতে আমার ইয়াররিংটা দেখতে পেয়ে আমি আমার কানে হাত দিয়ে দেখলাম বাম কানটা খালি। আমি ওনার হাত থেকে ইয়াররিংটা নিলাম। আমি, আগে দেননি কেন? আয়ান কিছু না বলে মুচকি একটা হাসি দিয়ে চলে যাচ্ছিলেন। আবার কি যেন মনে করে ফিরে আমার সামনে এসে দাঁড়ালেন। আয়ান, বাই দ্য ওয়ে, আপনি ক্রিকেটটা ভালোই খেলেন। উনি একথা বলেই উপরে যাওয়া শুরু করলেন। আমি হাঁ হয়ে ওনার যাওয়া দেখছি। এ তো দেখছি বেশ অদ্ভুত ছেলে। কিছু ভালো মন্দ না বলে খালি হাসে। ভাই, তোমার কাছে আমার ইয়াররিংটা যখন ছিলই তাহলে আগে দিলে না কেন? নিশ্চয় আমাকে এক কানে দুল পড়ে থাকতে দেখে মনে মনে হেসেছে। আবার প্রশ্ন করলাম। উত্তর না দিয়ে বলে গেল যে ক্রিকেট ভালো খেলি। এই ছেলের আগামাথা কিছুই বুঝছি না। মনে মনে কথা বলতে বলতে কানের দুলটা পরে উপরে চলে আসলাম। এসে দেখলাম আম্মু আর আয়ানের বাবা বসে কথা বলছেন। আর আয়ান ওনার বোনের সাথে বসে আছেন। ফুপা এসে ওনাদের সামনে দাঁড়ালেন।
ফুপা: বাবা আয়ান, কিছু মনে করো না, তোমাকে দিয়ে কষ্ট করালাম। আয়ান: না না আঙ্কেল, এসব বলে লজ্জা দিবেন না, কোনো দরকার লাগলে অবশ্যই বলবেন। ফুপা: ধন্যবাদ, এখন চলো খেতে। আতিক সাহেব প্লিজ আসুন। এই ওরি, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তুইও আয় তাড়াতাড়ি। সবাই ফুপার সাথে চলে গেল। আমি আম্মুর পাশাপাশি হাঁটছিলাম। আম্মু: কি এত গল্প করছিলে ওই আঙ্কেলের সাথে? আম্মু: লোকটা অসম্ভব ভালো বুঝলি, খুব সম্মান দিয়ে কথা বলে, আর ওনার স্ত্রী মারা গেছেন, এরপরেও ওনার ছেলে মেয়েদের কত সুন্দর শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেছেন, দেখে খুব ভালো লাগলো। আমি কিছু না বলে আম্মুর সাথে হেঁটে খাবার টেবিলের কাছে এসে বসলাম। আয়ানের বোন খাওয়ার সময় আমার পাশে বসেছিলেন, আমার সাথে টুকিটাকি কথাও বললেন। দুই ভাই বোনের কণ্ঠই খুব মিষ্টি। আঙ্কেল আর ফুপা পাশাপাশি বসে খাচ্ছিলেন আর ওনাদের কাজ নিয়ে কথা বলছিলেন। আয়ান, অনিক আর পিয়াসের সাথে বসে খাচ্ছিলেন। খাওয়া দাওয়া শেষ করে আমি একটা প্লেটে খাবার নিয়ে প্রীতি আর প্রিয়ার কাছে গেলাম। আজকে দুই পিচ্চি খুবই খুশি, আনন্দে লাফাচ্ছে। আমি ওদের দুইজনার পিছে ঘুরে ঘুরে ওদের খাইয়ে দিলাম। হঠাৎ আয়ানের দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকে তাকিয়ে আছেন। আমি তাকাতেই উনি চোখটা সরিয়ে ফেললেন। ফুপা সবাইকে কেক কাটিং এর জন্য ডাকলো। আমরা সব ফ্যামিলি মেম্বাররা প্রীতি আর প্রিয়ার পাশে দাঁড়ালাম, আর সব গেস্টরা গোল হয়ে ঘিরে দাঁড়ালেন। কেক কাটার পর সবাই একজন আরেকজনকে খাইয়ে দেওয়ার পর কেক সবার মধ্যে সার্ভ করে দেওয়া হলো। ফুপা সবার মাঝখানে দাঁড়িয়ে আয়ানকে একটা গান গাওয়ার জন্য অনুরোধ করলো। সবাই আয়ানকে অনুরোধ করাতে আর আঙ্কেলও গাইতে বলাতে আয়ান আর না করলেন না। পিয়াস দৌড়ে গিয়ে ওর গিটারটা নিয়ে এলো। পিয়াস মোটেও গিটার বাজাতে পারে না, কিন্তু শখের বশে কিনে রেখেছে। গিটারটা আয়ান হাতে নিয়ে বাজাতে বাজাতে গাইতে শুরু করলো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালাখানি বাউলের এই মনটারে, আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। প্রীতি আর প্রিয়া আয়ানের পাশে দাঁড়িয়ে ছিল, আর আয়ান ওদের দিকে তাকিয়ে হেসে হেসে গান গাইছেন। আমি চুপচাপ দাঁড়িয়ে ওনার গান শুনছি। এই গানটা আগেও শুনেছি, কিন্তু আজ ওনার মুখ থেকে শুনে যতটা ভালো লাগছে এত ভালো কখনো লাগেনি। প্রত্যেকটি গানকে যেন নিজের মতো করে সাজিয়ে গায়। যখন চুপচাপ বসে থাকেন আয়ান তখন দেখতে একদম নিষ্পাপ লাগে, যখন গান গায় তখন লাগে কবি কবি, আবার যখন কথা বলে তখন মনে হয় কেয়ারিং, আর যখন হাসি দেয় তখন লাগে রহস্যময়। সব মিলিয়ে আজব কিন্তু ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। আবারও ওনার গানের কিছু লাইন কানে পৌঁছাতেই আমার ভাবনায় ছেদ পড়ল। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ধুম, তেমনি তোমার নিবিড় ছোঁয়া গভীরের এই বন্দরে, আমার ভেতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ওনার গান শেষ হতেই সবাই হাততালি দিল। প্রীতি আর প্রিয়া দুইজন আয়ানের দুহাত ধরে লাফাচ্ছিল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। আয়ান আমার দিকে একটু তাকাতে আমিও হাত তুলে আস্তে তালি দিলাম। সবাই ওনার গানের খুব প্রশংসা করলো। আরো কিছুক্ষণ ফাংশন চলার পর সবাই প্রীতি আর প্রিয়ার সাথে দেখা করে চলে যাচ্ছিল। আয়ানের ফ্যামিলিও পিচ্চি দুইটার কাছে এসে ওদের আদর করলো। আমরা সবাই ছিলাম। আঙ্কেল: আচ্ছা আনিস সাহেব, তাহলে আমরা আসি, আপনাদের এখানে আসতে পেরে খুবই ভালো লাগলো। ফুপা: আতিক সাহেব, আপনারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এতে আমরাও খুব খুশি হয়েছি, আবার অবশ্যই আসবেন আঙ্কেল ইনশাল্লাহ। আর আপা, আপনার সাথে পরিচয় হয়েও খুব ভালো হলো, আপনার ছেলে মেয়েও ভারী মিষ্টি। আম্মু: জি ভাই, আমারও খুব ভালো লাগলো, আসবেন কখনো বাসায় পরিবার নিয়ে। আঙ্কেল: নিশ্চয় নিশ্চয়। আচ্ছা ভাবি, ভাই আর পরিবারকে নিয়ে আমাদের বাড়িও ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ। ফুপি: ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। ফুপা ওনাদের এগিয়ে দিতে গেলেন। আয়ান যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে একটু হেসেছিল, আমিও একটা হালকা হাসি রিপ্লাই করেছিলাম। ওনারা চলে যাওয়ার পর সব গেস্টরা আস্তে আস্তে চলে গেলেন। সবাই চলে যাওয়ার পর জামা কাপড় চেঞ্জ করে আমরাও বাসায় চলে আসলাম। চলবে। হ্যালো বন্ধুরা, যাদের যাদের এই গল্পটি ভালো লাগছে অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের গঠনমূলক কমেন্ট করে যাবে। আর এই গল্পটি নিয়মিত শোনার জন্য অবশ্যই চ্যানেলটির
সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে যাবে। ধন্যবাদ সবাইকে।